শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্তরঙ্গ সন্ন্যাসী পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ ছিলেন একজন ব্রহ্মজ্ঞানী। শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যিনি স্বয়ং এক উচ্চকোটির ব্রহ্মজ্ঞানী ছিলেন, তিনিই বিজ্ঞানানন্দজি মহারাজকে সর্বপ্রথম গুপ্ত ব্রহ্মজ্ঞানী বলে চিহ্নিত করেন। তিনি বলতেন, ওকে চেনা মুশকিল, উনি কাউকে বড় একটা ধরা দিতে চান না। বাস্তবিকই এক ব্রহ্মজ্ঞানী আর এক ব্রহ্মজ্ঞকে চিনতে পারেন। যারা অগ্রগামী সাধক তারা কেবল আভাসটুকুই পান। সম্ভবত 1920 সাল স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ একবার বেলুড় মঠে আছেন। স্বামী ব্রহ্মানন্দ তখন মঠে। এক ভক্ত স্বামী ব্রহ্মানন্দজিকে প্রণাম করতে এলে তিনি বলেন, হরিপ্রসন্ন মহারাজ এলাহাবাদ থেকে এসেছেন, তাকে দর্শন করেছেন? যান যান, ওই মহাপুরুষকে দর্শন করে আসুন। তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, বস্তু লাভ করে বসে আছেন। ব্রহ্মজ্ঞান তার মুঠোর ভেতর, ওকে চেনা বড় মুশকিল, উনি কাউকে বড় একটা ধরা দিতে চান না। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের চতুর্থ সংঘাধ্যক্ষ এবং শ্রী শ্রী ঠাকুরের অন্যতম সন্ন্যাসী শিষ্য। তার পূর্বাশ্রমের নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বেলুড় মঠে ঠাকুরের মন্দিরের প্রধান রূপকার এবং স্বামী বিবেকানন্দের ভাবধারায় মন্দিরটির নকশা তৈরি করেছিলেন। এলাহাবাদে দীর্ঘ সময় অবস্থান করে তিনি সাধনা করেন। 1868 সালের 30 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। আমার আজকের ভিডিওতে থাকছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বরাবরই নিজের চারিপাশে এক দুর্বোধ্য কুহেলিকার আবেষ্টনী সৃষ্টি করে আত্মগোপন করে থাকতেন। 1900 খ্রিস্টাব্দে এলাহাবাদে ব্রহ্মবাদীন ক্লাবে তার 10 বছর ব্যাপী যে কঠোর সাধন ভজনের জীবন শুরু হয়, সেখানেও তার নিজেকে লুকিয়ে রাখার স্বভাবটি অক্ষুণ্ণ ছিল এবং পরে 1910 সালে মুঠিগঞ্জে শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হলে সেখানেও অন্তত প্রথম দিকে তাঁর এই ভাবের কিছুমাত্র পরিবর্তন হয়নি। অনুমান করা যায় পরবর্তীকালে তার এই ভাবের কিছুটা ব্যতিক্রম দেখা যায়, বিশেষত কিছু ঘনিষ্ঠ ভক্ত ও সন্ন্যাসীর কাছে। না হলে তার আপাত গাম্ভীর্যের বেড়াটি জীবনের শেষ দিন পর্যন্তই অটুট থাকত। এই যে নিজেকে লুকিয়ে রাখা, কারোর কাছে ধরা না দেওয়া, এটি সম্ভব হতো কি করে? তার প্রথম উত্তর এই যে তিনি ছিলেন ছদ্মবেশী। বিচিত্র পোশাক পরে নিজের আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও মহিমাকে এমন করে ঢেকে রাখতেন যে কি সন্ন্যাসী কি সাধারণ মানুষ সকলেই বিভ্রান্ত হতেন। তার পোশাক কীরকম ছিল? বিশাল জামা, তার ওপর ঢোলা সোয়েটার, তার ওপর পা পর্যন্ত নেমে আসা কম্বলের কোট, মাথায় কান ঢাকা বড় টুপি, শীত হোক গ্রীষ্ম হোক পায়ে ডবল মোজা, খাটো ধুতি, পায়ে জীর্ণ সাধারণ জুতো, জামা বা কোটের আবার অজস্র পকেট, তার মধ্যে বেশ কয়েকটা কলম, ছুরি, ঘড়ি, শেভিং সেট এবং আরও হাজারো টুকিটাকি জিনিস। পোশাক ছাড়াও আত্মগোপনের দ্বিতীয় উপায় ছিল তার অনন্য সাধারণ অদ্ভুত আচার আচরণ, বালকসুলভ খামখেয়ালিপনা এবং সরল পরমহংসের স্পষ্টবাদিতা। কোনো আদব কায়দার ধার তিনি ধারতেন না। অবশ্য এটি সত্য যে তার স্পষ্ট ভাষণে কোনো হুল থাকতো না। সামনে হয়তো পরিহাসের সুরে কারো সমালোচনা করে আবার তারই আড়ালে তার প্রশংসা করতেন। এমন মানুষকে লোকে বুঝবে কি করে? আমরা তো এর ঠিক উল্টোটাই করে থাকি। কিন্তু যিনি আত্মায় নিত্য প্রতিষ্ঠিত, তিনি এসব লোক দেখানো শিষ্টাচারের ধার ধারতেও পারেন, নাও পারেন। বিজ্ঞানানন্দজি মহারাজ ধারতেন না।
মহারাজের স্মৃতিচারণ করতে গিয়ে স্বামী অভয়ানন্দ মহারাজ বলেছেন, তার আপাত কঠিন কথাতেও থাকত একটি স্নিগ্ধ কৌতুকের সুর। স্বেচ্ছায় যখন তিনি তার সূক্ষ্ম ও উচ্চাঙ্গের সেন্স অফ হিউমার বা অসাধারণ রসবোধকে হাসি ঠাট্টার মাধ্যমে প্রকাশ করতেন, তখনও অধিকাংশ ক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল নিজেকে গুপ্ত রাখা। স্বামী চেতনানন্দ মহারাজজি যথার্থই মন্তব্য করেছেন, একজন যথার্থ বেদান্তবাদী, একজন ব্রহ্মজ্ঞ জানেন জগৎটা স্বপ্নবৎ, অতএব তাকে নিয়ে মজা তিনি করতেই পারেন। অন্যকে নিয়ে রসিকতা করা সহজ, কিন্তু নিজেকে নিয়ে যিনি মজা করতে পারেন তিনিই বাহাদুর, কারণ অহংশূন্য না হলে এটি করা যায় না। নিরভিমানতা ছিল স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের সহজাত ঐশ্বর্য, যা তাঁর রঙ্গকৌতুককে এক সুগভীর আধ্যাত্মিক মাধুর্যে ভরিয়ে তুলত। এলাহাবাদে থাকার সময় তার ওই বিচিত্র পোশাকে সজ্জিত হয়ে তিনি যখন এক্কা করে যেতেন, তখন অনেকেই বিস্ময়ে তার দিকে চেয়ে থাকতেন, হয়তো ভাবতেন ইনি আবার কোন গ্রহের বাসিন্দা। মহারাজও তাঁদের ওই কৌতূহল উপভোগ করে বলে উঠতেন, ক্যা দেখতে হ্যায়, হাম বান্দর হ্যায়, রামজি কা বান্দর। তিনি যে কেবল পরিহাস ছলেই একথা বলতেন তা নয়, সীতারামের প্রতি ছিল তার অগাধ ভক্তি। শ্রীরামকৃষ্ণ একসময় বিজ্ঞানানন্দজি সম্পর্কে বলেছিলেন, ও পূর্বজন্মে কৃষ্ণের সঙ্গে কুস্তি লড়েছিল। ঠাকুর এও বলেছিলেন, ওর জাম্বুবানের অংশে জন্ম। বিজ্ঞানানন্দজি মহারাজ প্রথম দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে দর্শন করেন 1883 সালের নভেম্বর মাসে। সঙ্গে ছিলেন সহপাঠী শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দজি মহারাজ। সেখান থেকে তাঁরা মণিমল্লিকের বাড়ি যান। ঠাকুরের সঙ্গসুধা পান করে পরিতৃপ্ত হয়ে যখন বেশ রাতে বাড়ি ফিরলেন, তখন তিরস্কারের সুরে তার মা বলেন, সেই পাগলার ওখানে গিয়েছিলে যে 350 ছেলের মাথা খারাপ করে দিয়েছে। এই কথা স্মরণ করে পরবর্তীকালে মহারাজ রহস্য করে বলতেন, সত্যই মাথা খারাপ বটে, এখনও মাথা গরম আছে। এই মাথা গরম হওয়াটা যে কি বস্তু তা শ্রীরামকৃষ্ণ বা ঈশ্বর যার মাথায় চড়ে বসেন একমাত্র তিনিই কিছুটা আঁচ করতে পারবেন। সংসার যার কাছে দাবানল মনে হয় তিনিই একথার মর্ম বুঝবেন। স্বামীজিও একবার বিজ্ঞানানন্দজিকে বলেছিলেন, ঠাকুর তোমার আধারে একটু ভালো রকম আস্তানা করে নিয়ে বসেছেন, আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। যারা অবিশ্বাসী ও তথাকথিত আধুনিক, তারা দেবদেবীর দর্শন যে সম্ভব তা হেসে উড়িয়ে দেন। উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার বিজ্ঞানানন্দজি সে কথা ভালো করেই জানতেন। তাই স্বামী জ্ঞানাত্মানন্দজি একবার মহারাজকে দিব্য দর্শন সম্পর্কে কিছু প্রশ্ন করায় তিনি বলেন, হ্যাঁ ভাই, আমার ওইরূপ কিছু কিছু হয়েছে, কিন্তু স্বামী ব্রহ্মানন্দের আরও অনেক বেশি। এই বলে কৌতুক ভরে বলেন, তবে ব্যাপার কি জানো, আমার মাথাটা কিছু গরম, আর স্বামী ব্রহ্মানন্দের আরও বেশি। ওই একই প্রশ্নের উত্তরে তিনি অন্যত্র মুচকি হেসে বলেন, তবে কি জানো, স্বামী ব্রহ্মানন্দ এবং আমার দুজনেরই রাতে ঘুম কম হতো কি না, তাই ওই রকম দেখতাম। তোমরা ইয়ং বেঙ্গল, ওসব বিশ্বাস করো না। 1925 সাল, তখন তিনি মুঠিগঞ্জে ভক্তদের সঙ্গে কথা বলছেন। এমন সময় এক ICS পরীক্ষার্থীর ছেলে এসে পরীক্ষায় সফলতা লাভের জন্য মহারাজের আশীর্বাদ চাইল। তার উত্তরে খুব হাসতে হাসতে মহারাজ বলেন, আমি তো সকলকেই আশীর্বাদ করি, কিন্তু আমার আশীর্বাদের জোর থাকলে আমার কি আর এমন অবস্থা হতো? কত লোকজন এসে পড়তো। আরেকবার একজন বাইরের সাধু 7-8 জন কুমারীকে নিয়ে বেলুর মঠে এসে মহারাজকে দর্শন করে বললেন, এরা ব্রহ্মচারিণী, মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন। মহারাজ রাজি হলেন না, বললেন, আমার কাছে স্পেশাল কেউ নেই, আমার কাছে সবাই সমান, আর আমার আশীর্বাদে কোনো কাজ হবে না। যদি হতো তাহলে ওদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার আগে নিজের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতাম। আমার আশীর্বাদ করার কি অধিকার আছে? সবই সেই ঠাকুর এবং মা। স্বামী ভাবাতীতানন্দ মহারাজ লিখছেন,
তৃতীয়বার যখন তাকে দর্শন করি, মহারাজজি তখন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ। একদিন সকালে তার ঘরে গিয়েছি। মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা তখন শাড়ি দিয়ে তাকে প্রণাম করতে এসেছেন। মহারাজজি তাদের জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখানে কি দরকার? ওরা বললেন, মহারাজ, প্রণাম করতে এসেছি। তিনি বললেন, প্রণাম করতে হয় তো মন্দিরে ঠাকুর ঘরে যান। আমাকে প্রণাম করে কি হবে? আমার কি দুটো শিং বেরিয়েছে? স্বামী বিবেকানন্দ বিজ্ঞানানন্দজিকে পেশন বলে ডাকতেন। গুরু ভাইরা সকলেই ছিলেন বিজ্ঞানানন্দজির চেয়ে বয়সে বড়। তাই এক ব্রহ্মানন্দ মহারাজ ছাড়া আর কারোর সঙ্গেই তার তেমন কোনো রসিকতা হতো বলে জানা যায় না। স্বামী বিবেকানন্দের কথাই ধরা যাক। তাকে মহারাজ চলমান শিব মনে করতেন। স্বভাবতই তার প্রতি মহারাজের ছিল এক ধরনের ভয় মিশ্রিত গভীর সমীহের ভাব। স্বামীজিকে তিনি যথাসম্ভব এড়িয়ে চলতেন। স্বামীজি কখনো ডাকলে তিনি বলতেন, এখন মশাই খুব ব্যস্ত আছি, পরে আসব, ইত্যাদি। স্বামীজিও তাঁর স্নেহের প্যাশনের মনোভাব জানতেন, কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে সহজ সরল বালকসুলভ রসিকতার অভাব ছিল না। বিভিন্ন বিষয়ে তর্ক হতো তাদের মধ্যে, এবং তা থেকেও একটা নির্মল হাস্যরসের সৃষ্টি হতো। স্বামীজির প্রতি বিজ্ঞানানন্দজির ভয় মিশ্রিত ভালোবাসার সম্পর্কের একটি সুন্দর ছবি আমরা পাই স্বামী জ্ঞানাত্মানন্দজির বর্ণনা থেকে। বেলুর মঠের পোস্তা বাঁধানোর খরচ বেড়ে যাওয়ায় স্বামীজি যে চোটে লাল হন একথা সকলেরই জানা। পোস্তার এস্টিমেট দেন স্বামী বিজ্ঞানানন্দজি স্বয়ং, কারণ ইঞ্জিনিয়ার হিসাবে তিনি ওই কাজের দায়িত্বে ছিলেন। কিন্তু এ ব্যাপারে তার স্নেহের পেশনকে কিছু না বলে স্বামীজি বকুনি দিলেন স্বামী ব্রহ্মানন্দজিকে। পেশনকে শিবের রোষ থেকে বাঁচানোর জন্য ব্রহ্মানন্দজি মুখ বুজে নিজেই সব গালমন্দ হজম করলেন। এই ঘটনার কয়েকদিন পর হরিপ্রসন্ন মহারাজের অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের ভয় হলো স্বামীজি হয়তো তাঁকেও এক প্রস্ত বকুনি ঝুকুনি দেবেন। তাই তিনি ঠিক করলেন কলকাতায় বলরামবাবুর বাড়িতে পালিয়ে গিয়ে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছেই দিন কয়েক কাটিয়ে আসবেন। গা ঢাকা দেওয়ার এই ফন্দি করে স্বামীজিকে কোনো কিছু না বলেই একদিন তিনি একটা চলতি নৌকো ডাকলেন। কিন্তু যেই নৌকোয় উঠবেন অমনি স্বামীজি ওপর থেকে ঠিক দেখতে পেয়েছেন, আর দেখা মাত্র উচ্চস্বরে বলতে লাগলেন, পেশন, যেও না, যেও না, তুমি ব্রহ্মানন্দজির কাছে যেও না, রাজা খুব ভালো লোক নয়। বিজ্ঞানানন্দজি পরে বলেছিলেন, আমি কি আর শুনি? তখনই নৌকোয় চড়ে তার ছোঁয়ের নিচে গিয়ে বসলাম। এক প্রশ্নের উত্তরে এও বলেছিলেন তিনি, জানো কি ভাই, স্বামীজিকে ওই রকম অল্প ব্যয়ের খসড়া হিসেব না দেখালে তিনি কি কখনো ওই কাজে হাত দিতেন? স্বামী ব্রহ্মানন্দ মহারাজ অর্থাৎ রাজা মহারাজ ছিলেন বিজ্ঞানানন্দজি মহারাজের নিরাপদ আশ্রয়, বিপদ ভঞ্জন। তার সঙ্গে তার একটা মেন্টাল অ্যাফিনিটি বা ভাবগত সাদৃশ্য ছিল। সেই কারণেই বোধহয় ব্রহ্মানন্দজি মহারাজের সঙ্গে তার সম্পর্কটা অনেকটা সহজ ছিল। তাই স্বামীজিকে ভয়ে কিছুটা এড়িয়ে গেলেও রাজা মহারাজের ক্ষেত্রে সেটা হতো না। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ভুবনেশ্বর বা অন্য কোথাও থেকে মঠে এলে বিজ্ঞানানন্দজি মহারাজ প্রায়ই বেলুড়ে এসে কিছুদিন থাকতেন। স্বামী অপূর্বানন্দজি লিখেছেন, সে সময় মাঝে মাঝে এমনও হতো যে রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, শারদানন্দজি মহারাজ, অখণ্ডানন্দজি মহারাজ, শুভদানন্দজি মহারাজ এবং বিজ্ঞানানন্দজি মহারাজ প্রমুখ ৬-৭ জন গুরুভাইয়ের মিলন একই সঙ্গে মঠে হতো। সে এক স্বর্গীয় দৃশ্য। সর্বত্রই যেন আনন্দের হাট বসে যেত। ছেলে মানুষই রগর করে আনন্দ করায় ব্রহ্মানন্দজির সঙ্গে পাল্লা দেওয়া খুব শক্ত ছিল। বিজ্ঞানানন্দজিও এ ব্যাপারে নেহাত কম যেতেন না। কখনো কখনো এমনও হয়েছে যে তিনি সংঘগুরুকেও বোকা বানিয়ে ছেড়েছেন। সেরকম একটি ঘটনা। ঠাকুরের অন্তরঙ্গ ত্যাগী শিষ্যরা অল্পবয়স্ক সাধুদের কঠোর ও একঘেয়ে মঠ জীবনের ভার কিছুটা হালকা করার উদ্দেশ্যে তাদের নিয়ে মজা করতেন। একবার এক তরুণ সন্ন্যাসীর বক্তৃতা দেওয়ার খুব স্বাদ হয়। ব্রহ্মানন্দজি মহারাজ সে কথা জানতে পেরে একদিন এক সভার আয়োজন করে সকলকে সেই সভায় উপস্থিত থাকতে বললেন। সভা বসেছে বারান্দায়।
বিজ্ঞানানন্দজিও আছেন। বক্তা সাধুটিও সেজে গুজে মাথায় পাগড়ি বেঁধে তৈরি। সভা শুরু হওয়ার ঠিক আগে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আচমকা ঘোষণা করেন, আমি প্রস্তাব করছি স্বামী বিজ্ঞানানন্দজি আজ সভায় পৌরোহিত্য করুন। কিন্তু এসব কাজে চিরকালই বিজ্ঞানানন্দজির প্রবল অনীহা, কিন্তু সংঘগুরুর আদেশ তো তিনি ফেলতে পারেন না। তাই সঙ্গে সঙ্গে সুবোধ বালকের মতন উঠে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আমি এখন সভার সমাপ্তি ঘোষণা করছি। ব্যাস 1 মিনিটেই সভা শেষ। সকলেই ওনার কাণ্ড দেখে হো হো করে হেসে উঠলেন। রবরের মধ্যে দিয়েই সভার ওইখানেই ইতি হলো। বক্তার না বলা বাণী মনের ঘন জামিনীর মধ্যেই রুদ্ধ হলো। স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী বিজ্ঞানানন্দ দুই ব্রহ্মজ্ঞ গুরু ভাই মাঝে মাঝেই তাঁদের মনকে উচ্চভূমি থেকে নামিয়ে বালকসুলভ খেলা ও রঙ্গ কৌতুকে মেতে উঠতেন। তাদের প্রিয় খেলাগুলির মধ্যে ছিল ওয়ার্ড মেকিং, অর্থাৎ ইংরেজি শব্দ রচনার খেলা। ইংরেজি শব্দ রচনার খেলায় বাক্য রচনাও চলত, বাক্যগুলি চাপান উত্তরের মতন। একবার ওনারা দুজন পরপর 4টি বাক্য রচনা করেন, যথা ইউ আর মাই হোস্ট, দেন গিভ মি আ টোস্ট, ফর দিস ইউ হ্যাভ টু গো টু দ্য আদার কোস্ট, দেন আই শ্যাল সাফার মোস্ট। অনুমান করা যায় প্রথম বাক্যটি ছিল বিজ্ঞানানন্দজি মহারাজের, কারণ সংঘগুরু হিসাবে ব্রহ্মানন্দজি তার হোস্ট, অর্থাৎ কিনা মঠের সর্বময় কর্তা। অবশ্য উল্টোটাও হওয়া অসম্ভব নয়। বিজ্ঞানানন্দজি মহারাজকে রাজা মহারাজ হোস্ট বানিয়ে ছেড়েছেন। হরিপ্রসন্ন মহারাজ অর্থাৎ বিজ্ঞানানন্দজি মহারাজ এবং রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মধ্যে আর এক ধরনের মজার খেলা চলত। একদিন দুজনে বসে গল্প করছেন, এমন সময় হঠাৎ কথা হলো রাজা মহারাজ হরিপ্রসন্ন মহারাজকে কয়েকটি প্রশ্ন করবেন, তাকে ঠিক ঠিক উত্তর দিতে হবে। উত্তর ঠিক হলে প্রত্যেক প্রশ্ন পিছু রাজা মহারাজ বিজ্ঞানানন্দজি মহারাজকে 100 টাকা দেবেন এবং ভুল হলে বিজ্ঞানানন্দজি মহারাজকেই তা দিতে হবে। স্বামী ব্রহ্মানন্দজি পরপর 8টি প্রশ্ন করলেন এবং বিজ্ঞানানন্দজি 8টিরই ভুল উত্তর দিয়ে 800 টাকা বাজি হারলেন। ইতিমধ্যেই প্রসাদের ঘণ্টা পড়ে গেল। তখন বিপদগ্রস্ত বিজ্ঞানানন্দজি মহারাজ বললেন, মহারাজ, আমি আপনার কাছে একটি জিনিস চাইব, আপনি দেবেন? রাজা মহারাজ বললেন, দেব। তখন বিজ্ঞানানন্দজি মহারাজ বললেন, আমি আপনার কাছ থেকে 800 টাকা চাইছি। রাজা মহারাজ বললেন, বেশ, দিলাম। সঙ্গে সঙ্গে বিজ্ঞানানন্দজি মহারাজও বলে উঠলেন, মহারাজ, তাহলে আমারও বাজির টাকা শোধ হয়ে গেল। তখন একসঙ্গে দুজনের সে কি হাসি। বাজি ধরার খেলা ওখানেই শেষ হয়নি। 1919-1920 সাল হবে। বিজ্ঞানানন্দজি তখন বেলুর মঠে এসে রয়েছেন, গঙ্গার ধারে স্বামীজির মন্দির নির্মাণের কাজ তদারকি করছেন। একদিন ব্রহ্মানন্দজি জিজ্ঞেস করলেন, পেশান, কাজ কেমন এগোচ্ছে? বিজ্ঞানানন্দজি মহারাজ বললেন, মাল মশলার অভাবে কাজটা একটু ব্যাহত হচ্ছে। ব্রহ্মানন্দজি বললেন, কিছু ভেবো না, আগামীকাল ভোরের আলো ফোটার আগেই নৌকো বোঝাই মাল এসে যাবে। বিজ্ঞানানন্দজি সন্দেহ প্রকাশ করতেই রাজা মহারাজ বললেন, তবে বাজি হোক। বাজি ধরা হতেই বিজ্ঞানানন্দজি মহারাজ রাতে নিজের ঘরে চলে গেলেন। সূর্যোদয়ের অনেক আগেই উঠে উকিঝুঁকি দিয়ে দেখছেন নৌকো এসেছে কিনা। দেখলেন নৌকোর নামগন্ধ নেই। তখন খুশি হয়ে আবার খানিকটা শুলেন, কারণ বাজিতে রাজা মহারাজ নির্ঘাত হারবেন। ওদিকে রাজা মহারাজও কিছুক্ষণ পর ঘরের বাইরে এসে দেখেন নৌকো ভিড়েছে, তাই চুপচাপ তিনিও নিশ্চিন্ত মনে ঘরে ফিরে গেলেন। সকাল হতেই বিজ্ঞানানন্দজি মহারাজ উৎফুল্ল মনে রাজা মহারাজের কাছে গিয়ে বললেন, দিন, বাজির টাকাটা দিন। রাজা মহারাজের প্রশ্ন, কিসের জন্য? রাজা মহারাজের এই কথায় বিজ্ঞানানন্দজির টনক নড়ল। তিনি দেখলেন মাল বোঝাই নৌকো ঘাটে দাঁড়িয়ে। পাশার দান এভাবে উল্টে যাওয়ায় তিনি ছেলে মানুষের মতন বললেন, বেশ বেশ, দেখুন মশাই, আমার তো টাকা কড়ি নেই, আমার হয়ে টাকাটা আপনিই দিন। এ কথায় উপস্থিত সকলেই হেসে উঠলেন।
স্বামী নির্বাণানন্দজি মহারাজের স্মৃতিকথায় আর একটি বাজি ধরার কথা পাওয়া যায়। একদিন রাজা মহারাজ আর বিজ্ঞানানন্দজি মহারাজ কথা বলছেন। তখন স্বামীজির ঘরের কাছে গঙ্গার ঘাটটি তৈরি হচ্ছে, নৌকোয় করে চুন আসার কথা। রাজা মহারাজ বললেন, যদি বৃষ্টি হয় তাহলে মুশকিল হবে। বিজ্ঞানানন্দজি মহারাজ বললেন, না না, বৃষ্টি হবে না। রাজা মহারাজ তখন বললেন, হ্যাঁ বৃষ্টি হবে। বিজ্ঞানানন্দজি মহারাজ বললেন, না, কোথাও কিছু নেই, বৃষ্টি হবে না। তখন 10 টাকা বাজি ফেলা হলো। নৌকো যখন প্রায় ঘাটের কাছাকাছি এসেছে, তখন মেঘ নেই, কিছু নেই, হঠাৎ কয়েক ফোঁটা বৃষ্টি হয়ে গেল। তখন রাজা মহারাজ বললেন, দে দে, বাজির টাকাটা দে। এমনই ছিল মহারাজদের ছেলে মানুষই। একদিন এলাহাবাদের এক বৃদ্ধ অধ্যাপক বড় বড় 30-32টা ডালপুরি আনলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জন্য। বিশ্বরূপানন্দজি মহারাজ লিখছেন, তখন রাতের খাবার তৈরি হয়ে গিয়েছে। মহারাজ বললেন, আশ্রমে যে খাবার তৈরি হয়েছে তোমরা তাই খাও। আমি বুড়ো মানুষ, যদি মরে যাই সেজন্য ওই ডালপুরিগুলো আজই খাই, তোমরা সকালে খেও। সকালে আমাদের ডালপুরি পাঠাতে বিলম্ব করছেন দেখে মহারাজের কাছে জিজ্ঞেস করতেই তিনি বললেন, মনে করেছ তোমাদের ডালপুরি দেব? সে কি আর আছে? রাতে উঠে দেখি খিদে পেয়েছে, তখন যা ছিল খেয়ে ফেললুম। আমি অবাক, অতগুলো ডালপুরি নিজেই সব খেয়ে ফেললেন, ছেলে ছোকরাদের জন্য কিছুই রাখেননি। স্বামী বিশ্বরূপানন্দজি আরও লিখছেন, একদিন আমি ও গিরিশ মহারাজ কুম্ভ মেলা দেখতে গিয়েছি। আমরা প্ল্যান করলাম মহারাজকে প্রণাম করে কিছু খাবার আদায় করব। তারপর মহারাজকে প্রণাম করেই বললাম, মহারাজ আমরা চললাম। তিনি বললেন, কেন ভাই, এসেই চলে যাবে? আমরা বললাম, যাব না তো কি করব, আপনি তো কিছুই খাওয়াবেন না, যা কেপ্পন আপনি, লোকে আপনাকে ভয়ানক কেপ্পন বলে। তখন তিনি বললেন, কেন ভাই, কি খাবে তোমরা? আমরা বললাম, ডালপুরি। অমনি বেনির ওপর হুকুম হলো, বেনি ডালপুরি বানাও। ঘণ্টাখানেকের মধ্যেই খাবার তৈরি হয়ে এলো। একসঙ্গে বসে ভরপেট খেলাম। তারপর মহারাজকে প্রণাম করে ফেরবার সময় তিনি আমাদের বললেন, কি ভাই, আমাকে আর কেপ্পন বলবে না তো? আর যে যাই বলুক তোমরা কিন্তু বলো না। এই স্বামী বিশ্বরূপানন্দজি একবার বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে 10 টাকা জমা রাখলে তিনি 3টে খাতায় তার নাম লিখে রাখেন। টাকা ফেরত দেওয়ার সময়ও আবার 3টে খাতায় ফেরত পাইলাম বলে তাকে দিয়ে সই করালেন। বিশ্বরূপানন্দজি তো অবাক, বললেন, মহারাজ এটা আবার কি ব্যাপার? সামান্য 10 টাকার জন্য এত দরকার কি? মহারাজের অকপট উত্তর, টাকা তো টাকা, বাপকে বিশ্বাস নেই, ওর যা কৃত্য তা করতেই হবে। এলাহাবাদে তখন নতুন রামকৃষ্ণ মন্দির তৈরি হয়েছে। 1935 খ্রিস্টাব্দে সেখানে প্রথম স্বামীজির উৎসব হচ্ছে। অক্ষয় চৈতন্যজি সেই সভায় ঠাকুর ও স্বামীজির মিলন কথার ওপর খুব হৃদয়গ্রাহী বক্তৃতা করেছেন। পরের দিন বিকেলে স্বামীজির শিষ্য সদাশিবানন্দজির সঙ্গে বিজ্ঞানানন্দজিকে প্রণাম করতে গেলে মহারাজ বললেন, কাল তোমার বক্তৃতা মোটেই ভালো হয়নি। অক্ষয় চৈতন্যজির দিকে তাকিয়ে সদাশিবানন্দজি বললেন, আপনি ঘাবড়াবেন না, উনি এই রকম উল্টো করেই বলে থাকেন। এরপর বিজ্ঞানানন্দজি মহারাজ বললেন, তুমি অপরের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণর লীলা প্রসঙ্গে বর্ণিত ঠাকুর ও স্বামীজির মিলন কাহিনী নিয়ে বলেছ, নিজের চিন্তা দিয়ে বলতে চেষ্টা করবে। অবশ্য সাহেব যদি তোমার মতো করে বলতে পারত তাকে প্রশংসা করতুম, তোমাকে করব কেন? বিজ্ঞানানন্দজি মহারাজ ডাক্তার বদ্যি দেখানো একদম পছন্দ করতেন না। শরীর খুব খারাপ হলে ব্রহ্মচারী পঞ্চাননের পীড়াপিড়িতে 2-1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধ খেতেন মাত্র। তার দৃঢ় প্রত্যয় ছিল, ঠাকুর যতদিন রাখবেন ততদিনই থাকব। স্বামী নির্লেপানন্দজিকে একদিন তিনি হাসতে হাসতে বলেছিলেন, যদি বাঁচতে চাও ডাক্তার কাছে ঘেঁষতে দিও না, লোকে মিতাহার বলে। এই দেখো, আমি জীবনভর বেদম খেয়েছি, বেলুড়ে বেশি থাকি না, তোমরা ডাক্তার দেখিয়ে আমাকে মেরে ফেলবে। তিনি বলতেন, ডাক্তাররা হচ্ছেন জমের দুধ।
জীবনের শেষ দিকে মহারাজের পা দুটি বেশ ফুলেছিল, হজম হতো না, খাবারেও অরুচি। মঠে আছেন তখন। তার এক সেবক বলেন, মহারাজ, একজন ভালো ডাক্তার দেখালে ভালো হয়। মহারাজের উত্তর ছিল, আমার ডাক্তারের ওপর আদৌ বিশ্বাস নেই। সেবক বললেন, একজন খুব বড় ডাক্তার মঠে যাতায়াত করেন, তাকেই ডাকা হোক। মহাপুরুষ মহারাজেরও চিকিৎসা করেছিলেন তিনি। মহারাজ শুনে বললেন, তার চেয়ে বড় ডাক্তার আছে? সেবক বললেন, হ্যাঁ তা আছে, নীলরতন সরকার। মহারাজ আবার জিজ্ঞেস করলেন, তার চেয়েও বড় কেউ আছে? হতাশ হয়ে সেবক বললেন, না তো, তার চেয়ে বড় ডাক্তার এখানে আর কেউ নেই। বিজ্ঞানানন্দজি মহারাজ তখন বললেন, একজন আছেন, তিনি হচ্ছেন ঠাকুর, তার চেয়ে বড় আর কেউ নেই। স্বামী অপূর্বানন্দজি এই ডাক্তার দেখানোর প্রসঙ্গে আরেকটি ঘটনার উল্লেখ করেছেন। মঠে সেই সময় স্বামী শুদ্ধানন্দজি রক্তের চাপ ও অন্যান্য অসুখে কষ্ট পাচ্ছিলেন। তাকে দেখবার জন্য একদিন বিজ্ঞানানন্দজি মহারাজ নিচে এসেছেন। স্বামী শুদ্ধানন্দজিকে দেখে দু চার কথার পর বলছেন, ডাক্তারই আপনাকে মেরে ফেলবে দেখছি। ঔষধপত্র তো অনেক খেয়েছেন, আর খাবেন না, ঔষধে কিছুই হয় না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জগন্মাতার কাছে প্রার্থনা করেছিলেন, মা, আমায় শুকনো সাধু করিসনি, রসে বসে রাখিস। তা তাঁর চেলারাও আপন আপন ভাবে সেই ধারারই ধারক বাহক। বাইরে থেকে বিজ্ঞানানন্দজি মহারাজকে যেমনই মনে হোক, তিনিও এর ব্যতিক্রম ছিলেন না। অল্প বয়সী সাধু ব্রহ্মচারীদের সঙ্গেও তিনি তরুণের মতন রঙ্গরসিকতা করতেন। স্বামী শর্মানন্দজি সন্ন্যাসী হওয়ার আগে দীর্ঘদিন সরিষা রামকৃষ্ণ আশ্রমে ছিলেন, সেখানেই পড়াশোনা করতেন। সেখান থেকেই বিজ্ঞানানন্দজি মহারাজকে দর্শন করার জন্য মঠে আসতেন। একবার ওই রকম এসেছেন। মহারাজও তাকে দেখে খুশি, বলে উঠলেন, দেখিস সর্ষে, ছড়িয়ে পড়িস না যেন, অর্থাৎ ঠাকুরকে ছেড়ে মনটা যেন সংসারে ছড়িয়ে না পড়ে। এটি নিছক রসিকতাই ছিল না, ছিল এক আধ্যাত্মিক পথনির্দেশ। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জীবনের কিছু জানা অজানা ঘটনা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।